রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। চীনের ওয়াও সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে 4 প্রস্তাব ডক্টর ইউনূসের। For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. প্রধান উপদেষ্টার সঙ্গে সাইডলাইন বৈঠক, বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস এক্সিম ব্যাংক অব চায়না চেয়ারম্যানের। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উৎসব উদযাপনে ফাঁকা হচ্ছে ঢাকা, শিডিউল বিপর্যয় নেই ট্রেনে, মহাসড়কে চাপ বাড়লেও ভোগান্তিহীন যাত্রা, স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার স্বস্তি মানুষের। শেষ মুহূর্তে চলছে ঈদ কেনাকাটা, জুতা জুয়েলারিতে বেশি ভিড়, খরচ মেটাতে ব্যাঙ্কগুলোতে বাড়ছে টাকা তোলার চাপ, বাড়ানো হয়েছে বুথ সংখ্যা। ঈদে পুলিশ সদস্যদের ছুটি বাতিল, নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না জানালেন স্বরাষ্ট্রের সিনিয়র সচিব। অর্থনীতিতে টানা ছুটির প্রভাব পড়বে না দাবি উপদেষ্টার। এবং হাজার মাসের চেয়েও পবিত্র লাইলাতুল কদর আজ, ইবাদত বন্দেগীতে রজনী পার করবেন ধর্মপ্রাণরা। আল আকসা মসজিদে মুসল্লির ঢল, আগ্রাসন বন্ধে প্রার্থনা। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে ওয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। উন্নত সমৃদ্ধ এশিয়া গড়তে 4 দফা প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। এদিকে সাইডলাইন বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এক্সিম ব্যাংক অব চায়না চেয়ারম্যান। আর গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে যোগ দেন ওয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এশিয়ার সব দেশের ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত উল্লেখ করে সম্মেলনে অর্থনৈতিক, বাণিজ্যিক, খাদ্য, কৃষি ও তথ্য প্রযুক্তি সহায়তা সহ যুবশক্তির সঠিক ব্যবহারের 4 দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। In this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. Asia must create a sustainable financial mechanism. Regional MDBs and similar institutions should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. বৈশ্বিক নিন্দার পরও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিন শুধুমাত্র মধ্যপ্রাচ্য কিংবা আরবের বিষয় নয়, এটা বৈশ্বিক সংকট। তেমনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গার চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশকে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. ওয়াও সম্মেলনের পাশাপাশি বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডংকি, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওয়ারসোক সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বান কি মুন। এদিন এক্সিম ব্যাংক অব চায়নার চেয়ারম্যান চেন হুয়াইহু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগকারী চীনা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস দেন।
নাজমুস সালেহী, সময় সংবাদ। ঈদযাত্রার চতুর্থ দিনে ভিড় বেড়েছে সড়ক ও রেলপথে। যদিও বেশ নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে না দেয়ায় এবারে রেলপথে ভোগান্তি কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়কপথের যাত্রীদের মধ্যে রয়েছে স্বস্তির ছাপ। শহরের ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। দিন যতই ঘনিয়ে আসছে রেল স্টেশনে বাড়ছে তাদের ভিড়। যদিও এখন পর্যন্ত চিরচেনা উপচে পড়া ভিড় চোখে পড়েনি স্টেশনের প্ল্যাটফর্মে, তাই তো যাত্রীদের চোখে মুখে স্বস্তির চিত্র। টিকিটটা বাইরে থেকে চেক করে ভিতরে ঢুকতে দিচ্ছে। ট্রেনে ওঠার যে ঝামেলাটা হইতো অন্যান্যবার, দেখা যায় জানালা দিয়ে উঠতে হইতো, এবার সেই ঝামেলাটা নেই। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম ভিড় নেই, আমরা বাচ্চা নিয়ে রিল্যাক্সে যেতে পারছি, এটাই অনেক। বৃহস্পতিবার সকাল থেকে নিয়ম মেনে কমলাপুর রেল স্টেশন ছেড়েছে প্রতিটি ট্রেন। যদিও বাড়তি চাপ সামাল দিতে আজ থেকেই চালু হচ্ছে 5 জোড়া স্পেশাল ট্রেন। এর বাইরেও সংযুক্ত করা হয়েছে বাড়তি 44টি নতুন কোচ। এদিকে যাত্রী ভোগান্তি কমাতে টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কমলাপুরের পাশাপাশি জয়দেবপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও তৎপর প্রশাসন। যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা বা যে ধরনের চেকিং প্রোগ্রাম ব্যবস্থা নেওয়া হয়েছে তাই অনুরূপ একই ধরনের ব্যবস্থা বিমানবন্দর এবং জয়দেবপুর স্টেশনও নেওয়া হয়েছে, যাতে সাধারণের স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন। গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রীর চাপ বাড়লেও নেই দৃশ্যমান ভিড়। অলস সময় কাটাচ্ছেন কাউন্টারগুলোর কর্মীরা, কেউ কেউ আবার হাঁক ডাক দিয়ে ডাকছেন যাত্রী। ঠিক সময়ে বাস ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বলছেন অনলাইনে টিকিট পাওয়ায় ভোগান্তি কমেছে, তাই আনন্দ বেড়েছে দ্বিগুণ। আনন্দটাকে ভাগাভাগি করার জন্য বাড়িতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। লাইন ধরতে হলো না, আমি ঘরে বসে খুব অনায়াসে আমার মোবাইলে টিকিট কাটলাম। এখন পর্যন্ত কোনো ভোগান্তি আমরা পোহাইনি। বাকি রাস্তাটা বলা যাবে যে কেমন যানজটের উপর নির্ভর করে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব। ছিনতাইকারী ও মলম পার্টি থেকে সুরক্ষা দিচ্ছে সাদা পোশাকে টহল। যে সকল এলাকা হতে মূলত যাত্রীরা যাতায়াত করবেন সেই সকল এলাকায় যেন কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী পাল্লায় না পড়েন, তার জন্য আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নিয়োজিত রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সেটা নজরদারিতে রাখছি। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশের 4000-এর বেশি সদস্য। এদের আগে এবং পরে সর্বদা মাঠে থাকছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আল আমিন তুষার এবং গাবতলী বাস স্ট্যান্ডে আছেন আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। ঘরমুখো মানুষের যে ভিড়, সেটা যেহেতু আজকে শেষ কর্মদিবস, সেই জায়গা থেকে ভিড় কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। যে আমি এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে আছি 4 নম্বর এবং 5 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই দাঁড়িয়ে আছে আমার বাম পাশে, অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই 2:15 মিনিটে চট্টলা এক্সপ্রেস দক্ষিণবঙ্গে অর্থাৎ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং 5 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি 2:30টার দিকে অর্থাৎ 2:30 মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে আসলে চলে যাবে এই ট্রেনটি। এবং দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এবং আমরাও কিন্তু সকাল থেকে দেখেছি যে আসলে নারী এবং শিশুদের পরিমাণ আসলে সে সময় বেশি ছিল এবং গেল 3 দিনও দর্শক আপনারা সেটাই দেখেছেন। তবে আজ কিন্তু এই সময়টা থেকে কিন্তু পুরুষদের অর্থাৎ কর্মজীবী পুরুষ যারা রয়েছেন এবং কর্মজীবী নারী যারা রয়েছেন তারা কিন্তু এবার বাড়ি ফেরার সুযোগ পাচ্ছেন। অনেকেই আসলে যেহেতু কর্মদিবস প্রায় শেষ দিকে, বিকেল 3:30-4টা নাগাদ অফিস শেষ হয়ে যাবার কথা, অনেকে আসলে শেষ দিন সেই হিসেবে অফিসে বলে ম্যানেজ করে আসলে নানানভাবে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করে অনেকটাই আগে বেরিয়ে এসেছেন এবং তারাই কিন্তু এখানটায় আসলে অবস্থান করছেন এবং তারা আসলে এখানে তাদের দায়িত্ব পালন করতে এসেছেন। এবং আমরা দেখেছি রেল পুলিশ থেকে শুরু করে মেট্রোপলিটন পুলিশের যারা রয়েছেন তারাও কিন্তু তাদের জায়গা থেকে আসলে তদারকি করছেন যেন যাত্রীদের সাময়িকভাবে কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়তে হয়। এবং দর্শক আপনাদেরকে আমি সকাল থেকেই জানিয়ে এসেছি যে এবার কিন্তু ঢাকার যে স্টেশনগুলো রয়েছে অর্থাৎ বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং জয়দেবপুর রেল স্টেশন এবং ঢাকার যে কমলাপুর রেলওয়ে স্টেশন, সেই জায়গার প্রতিটা স্টেশনেই কিন্তু টিকিট চেক করে তারপরেই কিন্তু আসলে প্ল্যাটফর্মে তাদেরকে অর্থাৎ যাত্রীদেরকে উঠতে দেওয়া হচ্ছে। তার কারণে কিন্তু এবার অন্যান্যবার আমরা যেমনটা আসলে উপচে পড়া যে ভিড়গুলো দেখি, আমরা একদম ট্রেনের ছাদে ভ্রমণের প্রবণতা আমরা দেখি, এই ধরনের ব্যাপারগুলো যে দেখি সেই ধরনের ভিড়গুলো কিন্তু এবার কম। তবে এবার এই যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সেই ভিড় কিন্তু আগামী দিনগুলোতে অবশ্যই বাড়বে তেমনটাই আসলে ধারণা করা হচ্ছে। কালকে থেকে যেহেতু শেষ হয়ে যাবে, তো এই ছিল ঈদের 4র্থ দিনের যে ঈদযাত্রা, তার সবশেষ
সর্বশেষ খবর আমার কাছে। আমরা চলে যাব গাবতলীতে, সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, তার কাছে জানবো সড়কের ঈদযাত্রার খবর। আর মাত্র ঈদের যে ছুটি সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে সেটির কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আসলে আজকে সকালে আশা করা যাচ্ছিল যে অফিস করেই কিন্তু আসলে 28 তারিখ থেকে যে ছুটিটা শুরু হয়েছে সেটার জন্য কিন্তু আসলে মানুষ ঘরমুখ হবে আজ বিকেল থেকে, এবং সন্ধ্যা থেকে কিন্তু আসলে যাত্রী চাপ বাড়বে বিভিন্ন বাস টার্মিনালগুলোতে, এমনটাই আশা করছেন কিন্তু কাউন্টার যে মালিকগুলো আছেন, কর্মীরা আছেন তারা। এবং জানিয়ে রাখি, গাবতলীর এই টার্মিনালটাতে কিন্তু একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে ঈদের যাত্রা নির্বিঘ্নে করা যায়, সেজন্য কিন্তু একটি লেন করা হয়েছে পৃথকভাবে এই বাস টার্মিনাল থেকে, যাতে সরাসরি ডিরেক্ট আসলে যাত্রী নিয়ে মেইন রোডে উঠতে পারে, সেই ব্যবস্থাগুলো কিন্তু করা হয়েছে। আমরা বলি যে এই টার্মিনালে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি 48টি আসলে বিশেষ করে এই নিরাপত্তা নিশ্চিতের জন্য 48টি সিসিটিভি ক্যামেরা কিন্তু এখানে বসানো হয়েছে। এছাড়া এই দীর্ঘ ঈদের যে ছুটি সেটি আসলে পাল্টে দিয়েছে এবারের চিরাচরিত যে ঈদের যাত্রার আমরা চিত্রগুলো দেখি সেটিকে কিন্তু পাল্টে দিয়েছে। দীর্ঘ ছুটির ফলে আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরেই আসলে পরিবারের সদস্যরা কিন্তু ঈদের জন্য বাসে করে বাড়ি ফিরছিলেন। এবার কিন্তু আসলে আজকে থেকেই দেখা যাবে যে কর্মরত যে মানুষগুলো আছেন এই কয়েকদিন আসলে বাড়ি ফিরতে পারেনি, তারা কিন্তু আজকে বাসে করে তাদের নিজের গন্তব্যে পৌঁছাবে। আসলে এবারের ঈদ যাত্রায় আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে আসলে শিডিউল খুব একটা বিপর্যয় হয়নি, বাসগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের ঠিক 10 থেকে হয়তো 15 মিনিটের একটি এদিক সেদিকের ব্যাপার থাকে, কিন্তু এছাড়া কিন্তু আসলে সময় মতোই গাড়িগুলো ছেড়েছে। এছাড়া ঈদের আনন্দ আসলে পরিবারের সাথে দীর্ঘদিন ধরে কাটাতে পারবে, এই আনন্দেই কিন্তু আসলে তারা কাটিয়েছেন। এবং দেখাই এইখানে কিন্তু এই রাস্তাটিতে কিন্তু গাড়ি ঘোড়ার খুব একটা চাপ নেই। সকালবেলাও আমরা দেখেছি, এখন বেলা 2টো বাজে, সেখানেও কিন্তু আসলে দেখছি যে আমরা এই মানুষের কিন্তু আসলে চাপ নেই। তো এই ছিল আসলে আমরা আশা করব এবং যাত্রীদেরও একটি প্রত্যাশা যে ঈদের যাত্রাটা যাতে নির্বিঘ্নে হয় এবং খুব প্রাণোচ্ছলভাবে যাতে পরিবারের সাথে ঈদ কাটাতে পারে, সেটাই কিন্তু আসলে সকলেই আশা করছেন। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রা নিয়ে গাবতলী টার্মিনাল থেকে সর্বশেষ। ঈদ যাত্রার খবর জানতে এতক্ষণ ছিলাম গাবতলী বাস স্ট্যান্ডে ও কমলাপুর রেলওয়ে স্টেশনে। লম্বা ছুটিতে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সড়ক ও নৌপথে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী, তবে সড়কে নেই ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও দেখা যায়নি চিরচেনা যানজট, এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। স্বস্তিতে সড়ক পথ, ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেই চিরচেনা যানজট। গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্কা পর্যন্ত 4 লেন সড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। বেলা বাড়তেই উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়ে, তবে ঢাকা থেকে সিরাজগঞ্জ পাড়ি দিতে যানজটে পড়তে হয়নি উত্তরের 22 জেলার বাসিন্দার। এদিকে পদ্মা সেতুর টোল প্লাজায় বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় ছোট বড় যানবাহনের সারি, তবে ছিল না ভোগান্তি। পরিবারের সঙ্গে 8 দিনের লম্বা ছুটি কাটাতে পদ্মা পাড়ি দিচ্ছেন দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। হাওয়া খাইতে খাইতে যাচ্ছি, মুক্ত হাওয়ায় এনজয় করতে করতে যাচ্ছি। যেতে পারতেছি, আমাদের কোনো যানজট ঝামেলা পোহাইতে হচ্ছে না। এবার সববারের থেকে বেশি আমরা ছুটি পাচ্ছি, খুব ভালো একটা অনুভূতি আর কি। সবার আগে যেতে পারতেছি, প্রস্তুতি ভালো, যেন স্বাচ্ছন্দ্যে লোকজন বাড়িতে যাইতে পারে, কোনো প্রকার ঝামেলা জুমেলা না হয় সেদিকে আমরা খেয়াল রাখতেছি। প্রশান্তির ছোঁয়া লেগেছে নৌপথেও। মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে যাত্রী চাপ বাড়লেও নেই ভোগান্তি। 22টি ফেরি, 33টি লঞ্চ ও 63টি স্পিডবোট চলাচল করছে এ নৌরুটে। ওমর ফারুক, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ চট্টগ্রামের 3 উপজেলার মানুষ। 5.5 ঘন্টা সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ, তীব্র যানজটে নাকাল যাত্রীরা। এদের সারা দেশে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, টানা ছুটিতে অর্থনীতিতে স্থবিরতা আসবে না। বেশিরভাগ উপদেষ্টা ঢাকায় তৎপর থাকবেন।
আগামী 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 5 দিন আগে থেকেই ছুটি ঘোষণা করে সরকার। তবে ঘরমুখো মানুষের চাপের বিষয়টি চিন্তা করে 3 এপ্রিলও ছুটি দেওয়া হয়। ঈদ ও সাপ্তাহিক মিলিয়ে টানা 9 দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ দেশের নাগরিকরা। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, টানা ছুটির বিষয়টি আমলে নিয়ে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কাজ করছে সরকার। এবার পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে থাকছেন না জানিয়ে তিনি বলেন, টানা ছুটিতে দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না। ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতেই সরকার তৎপর। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এদিকে ঈদের লম্বা ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো, 2-1 ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে কিছু করি, সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন বাসমতি চাল, সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে 70,000 মেট্রিক টন সার এবং স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমতি দেওয়ার কথাও জানান অর্থ উপদেষ্টা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তথ্য পাচারে প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে জুলাইয়ে চানখারপুলের 7 জনকে হত্যা মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন তাজুল ইসলাম। আসামির সংখ্যা 8 জন। একের পর এক তথ্য পাচারে বিব্রতকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এই তথ্য পাচারের কারণে গ্রেফতারি পরোয়ানা জারির পর 22 জন আসামি পালিয়ে যায়। গোপন তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তা তদন্তে হয়েছে কমিটিও। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস ও গ্রেফতারের আগে আসামিদের পালানোর কথা স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত বা প্রসিকিউশনের কেউ যদি তথ্য ফাঁসে সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিচার বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। প্রসিকিউশনের অফিসার কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল, সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে। আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এদিকে শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানালেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। একই সঙ্গে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন চেয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জিকে শামীমকে 5 বছর 6 মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তার খালাস পেয়েছেন। এদিকে তারেক রহমানের নাম ভাঙিয়ে মামলা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িত মিনহাজের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী আনি। 2019 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে কথিত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীমের কার্যালয় ও বাড়িতে অভিযান চালায় র্যাব। অভিযানে তারা জিকে শামীমের বাড়ি ও অফিস থেকে নগদ প্রায় 2.25 কোটি টাকা এবং 165 কোটি টাকার এফডিআর জব্দ করেন। এ সময় মদ ও অস্ত্র উদ্ধার করা হয়। সে বছর অক্টোবরে জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক বাদী হয়ে মামলা দায়ের করে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনে মামলা করা হয়।
বৃহস্পতিবার সকালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার জিকে শামীমের 5 বছর 6 মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এছাড়া জিকে শামীমের 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 297 কোটি টাকার মধ্যে 217 কোটি টাকাই তার মায়ের নামে এফডিআর করে রাখা হয়েছিল, যেটি মানি লন্ডারিং আইনের আওতায় পড়ে যায়। বিজ্ঞ আদালত আজকে রায়ে ঘোষণা করেছেন 227-এর 1 ধারার রায়ে তিনি 5 বছর 6 মাসের সাজা ঘোষণা করেছেন জিকে শামীমের বেলায়। রায়ে অসন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন। 27-এর 1 ধারা যে শাস্তিটা দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আমরা আমার লার্নার সিনিয়র বলেছিলাম আমরা উচ্চ আদালতে যাবো। হ্যাঁ, আমরা উচ্চ আদালতে যাবো, কারণটা হচ্ছে এই সিআইডি কর্তৃক যে মামলাটা দায়ের করা হলো সেই মামলার মধ্যে জিকে শামীমের যত সম্পত্তি ছিল এবং আয়ের যে উৎস ছিল সেই সময়টা পূর্ণ একটা ব্যাখ্যা দেওয়া আসছে চার্জশিটের মধ্যে। যে আজকে দুদকের যে মামলা জাজমেন্ট হলো সেই মামলাতে সাক্ষী হিসেবে আনা হয়েছিল দুদক সিআইডি কর্তৃক দায়িত্বত মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে, অর্থাৎ উনি এই মামলাতে সাক্ষী দিয়েছেন। এদিকে তারেক রহমানের সঙ্গে সখ্যতা থাকার দাবি করে ভুয়া পরিচয় ব্যবহার করে মামলা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য সহ নানা অজুহাতে অর্থ হাতিয়ে নেয়া মিনহাজের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে প্রতারণা মামলা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর অ্যানি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার শরীয়তপুরের নড়িয়া থেকে মিনহাজকে গ্রেফতার করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয় সংস্কার এবং বাকিগুলো নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের মতামত পেশ করে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। ন্যূনতম বিষয়ে একমত হয়ে এগোতে পারলেই একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। 166টি প্রস্তাবনার মধ্যে 122টিতে একমত, 22টিতে ভিন্ন মত এবং 22টিতে আংশিক দ্বিমত পোষণ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এ সময় রাষ্ট্রের নাম পরিবর্তন এবং প্রার্থীদের বয়স কমানোর বিষয়ে ভিন্ন মত পোষণ করে দলটি। একই সঙ্গে বৈষম্য বিলোপে আলাদা কমিশন গঠনের প্রস্তাবনা দেওয়া হয়। বেশি চাপাচাপিটা না করা ভালো। যদি বেশি টানতে চান, দড়ি কিন্তু অনেক সময় ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেজন্য যেখানে আমরা একমত হতে পারবো তার উপরে দাঁড়ান। তার উপরে যেহেতু কাজটা সহজ, দলগুলো যেহেতু অনেকগুলো ব্যাপারে আমাদের ঐক্যমত আছে, সুতরাং তার ভিত্তিতে আমরা এগোই। যেগুলো একমত হতে পারবো না সেগুলো আলোচনার মধ্যে থাকবে। ভবিষ্যৎ রাজনৈতিক দল, বিরোধী দলকে সরকারে এগুলো আলাপ আলোচনা করে বাকি প্রশ্নগুলোকে আগামীতে নিশ্চয়ই মীমাংসা করতে পারবো। রাজধানী সহ দেশের 3টি বিভাগীয় শহরে 11 এপ্রিল কনসার্ট করবে বিএনপি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন করবে সবার আগে বাংলাদেশ। দুপুরে রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংগঠনের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এই তথ্য জানান। বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় একই দিন বিকেল 3টা থেকে শুরু হবে কনসার্ট। দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারত ও পাকিস্তানি সঙ্গীতের আগ্রাসন রুখে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন। দেশের যে কোনো প্রয়োজনে সবার আগে বাংলাদেশ প্ল্যাটফর্ম কাজ করবে বলেও জানান তিনি। ইতিপূর্বে আমার জানা মতে একসঙ্গে সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নাই। যদি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, কোনোভাবেই যেন আমাদের এই দেশের কালচারে, কৃষ্টিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাসকে আমরা টার্গেট করেছি। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে। ঈদের ছুটি শুরুর আগের শেষ কর্মদিবসে রাজধানীর বিপণী বিতানগুলোয় তেমন একটা ভিড় দেখা যায়নি। তবে বিকেল ও সন্ধ্যার ভিড় এড়াতে অনেকেই সেরে নিচ্ছেন প্রয়োজনীয় কেনাকাটা। বিক্রেতাদের আশা, দিন গড়ালে বাড়বে কেনাকাটা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশির অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক, জুতা, প্রসাধনী কিংবা অলংকার কেনা। তাই তো রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ও শপিং মলে এসেছেন সব বয়সী মানুষ।
শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে ঈদের ছুটি। আগের দিন বৃহস্পতিবার শেষ কর্মদিবস। অনেকে অফিস শেষে ছুটবেন নারীর টানে, তাই এদিন সকালে শপিং মলগুলোতে ক্রেতাদের খুব একটা চাপ দেখা যায়নি। এখন তো সকালে আসলে ভিড় নাই, সময় গড়ানোর সাথে সাথে লোক বাড়বে, এখন আপাতত লোক নাই। যেহেতু আজকে আসলে শেষ কর্মদিবস, সকালের দিকে একটু ভিড়টা কম থাকবে, স্বাভাবিকভাবেই বিকালের দিক থেকে আশা করছি যে ভিড়টা বাড়বে। বিকেলে কিংবা সন্ধ্যা নাগাদ বাড়তে পারে ভিড়, এই কথা মাথায় রেখে আগে ভাগে অনেকে এসেছেন শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিতে। কালকে তো ছুটি, এর জন্য আজকেই শেষ কেনাকাটা করার জন্য আসলাম। কেনাকাটা তো অলমোস্ট শেষ, হাজবেন্ডের জন্য কিনতে আসছি। ব্যস্ত ছিলাম তো, যার জন্য কেনাকাটা করতে পারিনি। তবে আজকে এসে যা দেখছি তাতে ভিড়টা কম, খুব কমফোর্টেবল এসেছি, রাস্তায় ভিড় ছিল না। সকালের দিকে আসার একটাই কারণ ছিল যে সকালের দিকে ভিড়টা একটু কম থাকে, মনে করলাম যে একটু রিল্যাক্সে শপিং করা যাবে। ঈদের মূল পোশাক কেনা শেষ, এখন হচ্ছে ঈদের পোশাকের সাথে একটু মিলিয়ে টুকিটাই কয়েকটা জিনিস কিনছি। বিক্রেতারা জানালেন ঈদের মূল কেনাকাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন যারা আসছেন তাদের বেশিরভাগই মূলত রাজধানীতে ঈদ উদযাপনে থেকে যাওয়া নগরবাসী। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। টানা 9 দিনের ছুটির কারণে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে গ্রাহকের উপচে পড়া ভিড়। চাপ সামলাতে বাড়ানো হয়েছে বুথ সংখ্যা। ব্যাংক কর্মকর্তারা বলছেন দ্রুত গ্রাহকের লেনদেন নিষ্পত্তি করতে যথাসাধ্য চেষ্টা করছেন তারা। এদিকে বেতন ভাতা পরিশোধ ও বৈদেশিক লেনদেন সচল রাখতে 28 ও 29 মার্চ বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা খোলা থাকছে। ঈদ উপলক্ষে আগেই 5 দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার, যেখানে নির্বাহী আদেশে 3 এপ্রিল আরও একদিন ছুটি ঘোষণার ফলে এবারে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন অফিস কর্মীরা। ঈদের ছুটিতে খরচ সামাল দিতে শেষ কর্মদিবসে ব্যাংকে ভিড় করছেন গ্রাহকরা। স্বাভাবিক সময়ের চেয়ে চাপ বাড়ায় লেনদেন নিষ্পত্তি করতে বাড়তি সময় লাগছে। শেষ দিন, আজকে শেষ কর্মদিবস, আর তো হয়তো যার যা কাজ এখনই নিয়ে রাখতে হবে, এরপর তো আর চান্স নাই। শেষ কর্মদিবস, অনেক চাপ ব্যাংকে, কিন্তু ওনারা খুবই স্লো, যার জন্য আমরা এখন গ্রাহক এখন প্রচুর এখানে আপনার জমাট হয়ে গেছে। টাকা লাইনে দাঁড়া নিতে হচ্ছে, নতুন টাকা নাই, তারপরে চেক পাইতে খুব কষ্ট হয়েছে। যদিও বাড়তি চাপের প্রস্তুতি নিয়ে রাখার কথা জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। বলেন শেষ দিনে বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন বোনাস দেওয়ার চাপও তাদের সামাল দিতে হচ্ছে। দীর্ঘ ছুটিতে আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা যেটা সচরাচর নেওয়া থাকে তার থেকে এবার অধিকতর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন আজকে যেহেতু শেষ কর্মদিবস, স্বভাবতই সবারই মধ্যে একটা টাকা তোলা বা জমা দেওয়ার চাপ থাকবে, সেই দৃষ্টিভঙ্গি থেকে ব্যাংকে যথেষ্ট চাপ আছে। 9 দিনের লম্বা ছুটিতে ফাঁকা শহরে যাতে ব্যাংকগুলোয় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য বাড়তি নিরাপত্তা প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রমজান শুরুর 2 মাস আগে থেকেই সরকার পদক্ষেপ নেয় পণ্যের দাম সহনীয় ছিল, এমন দাবি করেছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার। সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুল্ক কমানো, এলসি মার্জিন সমন্বয় সহ বিভিন্ন উদ্যোগে এবার স্বস্তি পেয়েছেন ভোক্তারা। এছাড়াও রমজানের আগে দেশব্যাপী তদারকি বাড়ানো হয়েছিল বলেও জানায় সংস্থাটি। প্রায় 1.5 মাসে 1661টি অভিযান পরিচালনা করে 2,47 লাখ টাকা জরিমানা আদায় করার তথ্য দিয়েছে ভোক্তা অধিদপ্তর। রমজান ও ঈদ উল ফিতরকে নির্বিঘ্ন করতে আমাদের দেশব্যাপী 1661টি অভিযান এবং 3250টি প্রতিষ্ঠানকে জরিমানা করতে হয়েছে, যার পরিমাণ 2,87 লক্ষ টাকার মতো। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যোগসাজশে পরপর 3টি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে রংপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে ফেসিবাদের জাতাকলে পিষ্ট ছিল, তার পিছনে সব থেকে বড় শক্তি ছিল এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। 2024 সালে যে গণহত্যা সংঘটিত হয়েছে, এই গণহত্যার প্রকাশ্য মদতদাতা সংগঠন আওয়ামী লীগ এবং তাদের দোষর হচ্ছে এই জাতীয় পার্টি। অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ঘোষণা করতে হবে। দল হিসেবে মার্কা নিয়ে এবং এই নাম এবং মতাদর্শ নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতি করতে পারে না। পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ চট্টগ্রামের
3 উপজেলার মানুষ। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘর ফেরা মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে 5.5 ঘন্টা পর কর্মসূচি স্থগিত করেন তারা। স্লোগানে মুখর রাজপথ, ব্যানার নিয়ে রাস্তা অবরোধ, দাবি বাঁচাতে হবে বন্য হাতির আক্রমণ থেকে। বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইপিজেড এলাকায় আন্দোলনে নামেন এলাকাবাসী। তারা জানান, পাহাড় থেকে নেমে আসা হাতির পালের আক্রমণে হতাহতের ঘটনা ঘটে। তাদের অভিযোগ, বন্য হাতির তাণ্ডব থেকে বাঁচাতে নানা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি হলেও কোনো কথা রাখেনি বন বিভাগ ও ইপিজেড কর্তৃপক্ষ। গর্ভবতী মা পর্যন্ত বোন পর্যন্ত মেরে ফেলছে, তারা কোনো সুরাহা করে নাই। একটা কাগজে সেন্টমেন্ট দিয়ে ওরা সবাই একসাথে একটা সিদ্ধান্ত দিয়েছিল, আমাদেরকে আশ্বাস দিয়েছিল সময় দিয়েছে হাতিগুলো অবসরের জন্য, কিন্তু ওরা কোনো সমাধান করে নাই। অবরোধের কারণে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষ। এ অবস্থায় অনেকে গন্তব্যে যাত্রা শুরু করেন পায়ে হেঁটে। আমার গাড়ি মহেশখালী থেকে এতটুকু পর্যন্ত এসে আটকে গেছে। গাড়ি তো আসতেছে না, ভাড়া বেশি নিচ্ছে, সমস্যা হচ্ছে, ভোগান্তি হচ্ছে। হাতির আন্দোলন করছে, সেজন্য আমরা যেতে পারতেছি না। কষ্ট তো আমরা পাচ্ছি, ওরা কিন্তু ওরা কষ্ট পাচ্ছে। কিন্তু গাড়ি বন্ধ দিয়ে ফগ বাড়ি আছি, তুই তার এখন কাম ব্যবস্থা না করেন। পরে প্রশাসনের আশ্বাসে 5.5 ঘন্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। এখনো নিয়ন্ত্রণে আসেনি দক্ষিণ কোরিয়ার দাবানল। পুড়ে ছাই 300-র বেশি বাড়ি ও ঐতিহাসিক স্থাপনা। মৃতের সংখ্যা বেড়ে 26, সরিয়ে নেওয়া হয়েছে 37,000 মানুষকে। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। নির্দিষ্ট করে মহিমান্বিত রাতের ফজিলতের কথা উল্লেখ আছে পবিত্র কোরআন শরীফে। মহান রাব্বুল আলামিনের নৈকট্য রহমত লাভের আশায় ইবাদত বন্দিগিতে রজনী পার করবেন ধর্মপ্রাণরা। তোহা খান তামিমের রিপোর্ট। মহান সৃষ্টিকর্তা যে কয়েকটি রাতকে বান্দার কল্যাণের জন্য নেয়ামত হিসেবে দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল বরাত বা কদরের রাত। পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে এ রাতেই। এর সম্মান বোঝাতে পবিত্র কোরআনে সূরা কদর নাজিল হয়। প্রতি বছর পবিত্র রমজান মাসের 26 তারিখ রাতে শবে কদর পালন করা হয়। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন, 27 রমজানের বিষয়ে হাদিসের একটি সূত্র থাকলেও একাধিক সূত্র বলছে রোজার শেষ দশকের রাতগুলোতে অনুসন্ধান করতে বলা হয়েছে শবে কদরের রাতকে। সওয়াব পাবো, বারাকা পাবো, নাজাত পাবো, এই আশায় যদি লাইলাতুল কদরে কেউ দণ্ডায়মান হয়, ইবাদত করেন, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মহিমান্বিত এ রাতকে কেন্দ্র করে উৎসব করা কিংবা ইবাদতের নামে উচ্চ শব্দে মাইক বাজানো থেকে বিরত থাকার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। আড্ডা দেওয়া, গল্পগুজব করা, লাইন ধরে রাস্তা দিয়ে চলা, রে কদর রাত জাগি, আরে জাগবেন তো, জেগে তো আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর পক্ষ থেকে দেওয়ার যে অঙ্গীকার, আল্লাহ তাআলা এই রাতে হায়াত, মৌত, রিজিক, দৌলত সবকিছু কদর মানে নির্ধারণ করা। রমজান মাসে সংযম আর ত্যাগের শিক্ষা নিয়ে সারা বছর জীবনের প্রতিটি ক্ষেত্রে তা পালন করার আহ্বান বিশেষজ্ঞদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়ালের দেয়া বিবৃতিতে শুধু মার্কিন কমিশনের ওই প্রতিবেদনকে খারিজি করা হয়নি, USCIRF-কে আন্তর্জাতিকভাবে একটি উদ্বেগের সংস্থা হিসেবেও চিহ্নিত করারও দাবি তুলেছে দিল্লি। ক্রিকেটারদের এনওসি বা অনাপত্তিপত্র নিয়ে বিসিবির টালবাহানায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজিগুলো তাই খুব একটা আত্মবিশ্বাস পায় না দলে ভেড়াতে। তবে পাপন পরবর্তী সময়ে দলের উপর সরাসরি হস্তক্ষেপের প্রভাব কমেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার প্রস্তুতির ঘাটতি দেখছেন না, বরং গুরুত্ব দিলেন ব্যক্তিগত উন্নতির।
ঢাকা এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন সাব্বির মিথুন। আজ থাকছে প্রথম পর্ব। কখনো মাশরাফির মতো কাঁদেন, আবার কখনো সাকিব আল হাসানের রেকর্ড ভাঙেন। আমার সঙ্গে যিনি আছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ইনফর্ম ক্রিকেটার তাসকিন আহমেদ। অন্তত সেন্ট্রাল কন্ট্রাক্টের যে লিস্টটা সেটা তো এটাই প্রমাণ করে যে এই মুহূর্তে আপনার সমসাময়িক কেউ নেই। না না, আসলে এটা মানে এটা একটা প্রাউডের বিষয় যে আলহামদুলিল্লাহ আমি A+ ক্যাটাগরির প্লেয়ার, কিন্তু এন্ড অফ দ্য ডে ইটস এ টিম। তো মানে এটা যদি ইন্ডিভিজুয়াল শুধু গেম হইতো, আমি যে স্পোর্টটা খেলি, তাহলে হয়তো অনেক বড় কিছু হইতো। সার্টেন টাইম খেলার পরে মনে হয় আমি এখন দায়িত্বটা উপভোগ করছি। তাসকিন আহমেদ মেন্টাল স্টেটে সেখানে আছে কিনা? হ্যাঁ, বোর্ড কখনো চিন্তা করলে ওয়াই নট, ঠিক আছে, এটা টোটালি বোর্ডের কল। এবং আমাদের এর আগেও যারা বাংলাদেশ টিমে করছে ক্যাপ্টেন্সি, তারাও অনেক ভালো করে আসতেছে। আনফর্চুনেটলি আমাদের টিমের রেজাল্ট হয়তো ভালো না, ঠিক আছে, কারণ এন্ড অফ দ্য ডে টিম গেম। তো রেজাল্ট ভালো না হলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও ওইভাবে হাইলাইটেড হয় না খুব একটা। তো এটা বোর্ডের বিষয়, বোর্ড যদি কখনো চায় আমি করব, না চাইলে ইটস ফাইন, আমি আমার গেমটারে এনজয় করার চেষ্টা করব। A+ ক্যাটাগরিতে একমাত্র তাসকিন আহমেদ আছে। ডু ইউ থিঙ্ক যে সাকিব মাশরাফি পরবর্তী অবস্থাতে ওই যে একটা সুপারস্টারের তকমা, একটা ক্রেজ, সেই ক্রেজ কিছুটা একটু ঢালুর দিকে, এরকমটা কি আপনার মনে হয় ক্রিকেটের ক্রেজটা? ক্রিকেটের ক্রেজ ইটস অল অ্যাবাউট টিম পারফরমেন্স। আমি যেটা মনে করি, আমাদের দল যখন ভালো করবে তখন আমাদের খেলোয়াড়দের প্রতি রেসপেক্ট বা ক্রেজিনেসটা আস্তে আস্তে আবার বাড়বে। যেটা বেড়েছিল আবার একটু কমেছে, আবার বেড়েছিল আবার একটু কমেছে, এখন আবার টাইম যে এটাকে উপরের দিকে নেওয়া। স্পেশালি ট্রানজ্যাকশন পিরিয়ড চলতেছে, বেশিরভাগই নতুন খেলোয়াড়, 4-5 জন বাদে ওরকম এক্সপিরিয়েন্সড, হাইলি এক্সপিরিয়েন্সড কেউ নাই এই মুহূর্তে টিমে। যারাই আসছে বা ভালো প্রসপেক্ট 2-1 বছর ধরে খেলতেছে। তো এটাই ইম্পর্টেন্ট যে লং টার্ম দেশকে দেওয়া ইটস নট দ্যাট ইজি, কিন্তু আবার এর চেয়েও ভালো হওয়া সম্ভব যদি সবাই একত্রিত ইমপ্রুভ করি। শুধু বোর্ড বা জাতির কথা চিন্তা না করে নিজে থেকে সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে একটু ইমপ্রুভমেন্টের তাগিদটাও ইম্পর্টেন্ট। আফগানিস্তান ক্রিকেটের যে উন্নতিটা বর্তমান সময় তারা বেশ সাকসেস পাচ্ছে, ওইটাই সেলফ অ্যাওয়ারনেসের কারণে কিছুটা আগে। হ্যাঁ, আফগানিস্তান ক্রিকেট যে অবস্থান থেকে যেখানে আসতেছে, স্পেশালি ওদের প্লেয়াররা, আমি পার্সোনালি মনে করি ওরা প্রচুর ফ্রাঞ্চাইজ ক্রিকেট খেলে খেলে নিজেদেরকে ইমপ্রুভ করছে। কারণ অ্যাজ এ ফরেন প্লেয়ার হিসাবে যখন আপনি ফ্রাঞ্চাইজ ক্রিকেটে যাবেন, এটা কিন্তু একটা বাড়তি প্রেশার, কারণ ফরেনারদের লিমিট থাকে 4টা। বিগত কিছু বছর ধরে আমরা সবাই কম বেশি ফ্রাঞ্চাইজ ক্রিকেটে চান্স পেয়েছি, কিন্তু কেউই এনওসি পাচ্ছিলাম না। এখানে অনেকটা পিছাইছি আমরা ওদের থেকে। এনওসির প্রসঙ্গে বলি, আইপিএল থেকে অফার পেলেন যখন, তখন এনওসি পেলেন না। আপনার কি মনে হয় যে সেইটা একটা আপনার রেপুটেশনে একটা বাজে ইম্প্যাক্ট ফেলছে, যখন একটা দল আপনাকে বিবেচনায় নেয় কিন্তু আপনার বোর্ড আপনাকে ছাড়ছে না, শেষ মুহূর্তে ওই দলটা ওই গ্যাপটা ফিল আপ করতে হচ্ছে? ডু ইউ থিঙ্ক যে সেইখান থেকে আসলে আপনার ওই ক্যারিয়ারে কিছুটা আপনি পিছিয়ে গেছেন আইপিএল এর ড্রাফট টেবিলে? আসলে বারবার এনওসি নিয়ে ঝামেলা হওয়ার কারণে তাদের মনোক্ষুণ্ণতা আসতেই পারে। যে জায়গায় ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ ছেড়ে দেয়, আমাদেরকে আগে ছাড়তো না। বাট এই বছর তো আশ্বস্ত করা হয়েছে যে আমরা কেউ সুযোগ পেলে এনওসি দেওয়া হবে। বাট অ্যাকচুয়ালি ইটস টু লেট দো, ঠিক আছে, তাও ওরা 3 বছরের এনওসি চাইছে, বাট আমাদের হয়তো ফুল 3 বছর অ্যাভেলেবিলিটি কাউরেই দেওয়া হয়নি। এই বছর দিছে, পরের 2 বছর দেওয়া হয়নি, সব মিলাই ওরা হয়তো ডিস্টার্ব। পোথাস কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছেন যে আগের বোর্ড অনেকটা বেশি ইন্টারফেয়ার করতো, তার মতে বর্তমান বোর্ড অতটা বেশি ইন্টারফেয়ার করে না। একটা ইংলিশ পত্রিকাকে সেই ইন্টারভিউতে দিয়েছেন, আপনি কি তার সাথে একমত? হ্যাঁ, আমি একমত, কারণ আগে সবসময় 11 থেকে শুরু করে সব কিছুতেই অনেক ইন্টারফেয়ারেন্স থাকতো। এখন অনেকটা ফ্রিডম দেওয়া হচ্ছে, এখন ম্যানেজমেন্টদেরকে মোস্টলি তাদের হাইলি ভ্যালু করা হচ্ছে এবং আমাদের প্লেয়ারদেরও যথেষ্ট ফ্রিডম নিয়ে খেলার চেষ্টা করতে বলা হচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। চীনের বোয়াও সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে 4 প্রস্তাব ডক্টর ইউনূসের। এবং উৎসব উদযাপনে ফাঁকা হচ্ছে ঢাকা, শিডিউল বিপর্যয় নেই ট্রেনে। মহাসড়কে চাপ বাড়লেও ভোগান্তিহীন যাত্রা। ঈদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের ছুটি বাতিল। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।